শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির উপরে নির্ভর করে এবং তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এটা বাংলাদেশের সাবজেক্টিভ কন্ডিশন এবং সারা পৃথিবীর অবজেক্টিভ কন্ডিশনের উপরে নির্ভর করে। এবং আমার ধারণা যে যদি শেখ হাসিনাকে ফিরে আসতে হয়, দুইটার সমন্বয় হইতে হবে। সেই দুইটার সমন্বয় যেদিন হবে সেদিন তিনি ফিরে আসবেন। তবে এইটাও ঠিক, কোন রাজনৈতিক দলকে সারা জীবনের জন্য বন্ধ করে রাখা যাবে না, এটা ঠিক, আমি বলে দিলাম। আমি বহুত দেখছি এগুলো। কোন রাজনৈতিক দলকে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে রাখা যাবে না, কোনো না কোনো ভাবে তারা ফিরবে, এটা আমি জানি। দিস টাইম উইল কাম, এবং না আসলে বোঝা যাবে না ইতিহাসের গতি ভিন্ন দিকে যাচ্ছে। শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের যে ঘোষণা দিয়েছে বা ফিরে আসার যে ঘোষণা দিয়েছে, দেশে আসতে চান তিনি ডিসেম্বরে, আমরা নানান রকম তথ্য পাই। ইন্ডিয়াতে সাংবাদিকরা যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, কথা হয়, তারা জানাচ্ছেন যে তিনি আসার সময় বিশাল এক সমারোহ তৈরি হবে, 20টা ফ্লাইট তারা রিজার্ভ করছে, বুকিং দিচ্ছে, 200 ইন্টারন্যাশনাল মিডিয়া আসবে। আমার কথা হলো, এই ফিরে আসার ঘোষণাটা আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন, এবং এতে করে দেশের ইন্টারনাল পরিস্থিতি কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা আমি বহুবার বহু বক্তব্যে বলছি, এখনো বলি, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির উপরে নির্ভর করে এবং তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এটা বাংলাদেশের সাবজেক্টিভ কন্ডিশন এবং সারা পৃথিবীর অবজেক্টিভ কন্ডিশনের উপরে নির্ভর করে। এবং আমার ধারণা যে যদি শেখ হাসিনাকে ফিরে আসতে হয়, দুইটার সমন্বয় হইতে হবে। সেই দুইটার সমন্বয় যেদিন হবে সেদিন তিনি ফিরে আসবেন। কোন কারণে যদি আওয়ামী লীগের উপর থেকে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয়, তাহলে এই অবস্থাতে তাদের আশাটা বাস্তবতা আছে বলে আমি মনে করি না। কিন্তু এটাও আমি মনে করি যে অবজেক্টিভ কন্ডিশনটা যদি এরকম হয় যে শেখ হাসিনা আসার মতো পরিবেশ তারা সৃষ্টি করতে পারে, আসতেও পারে, এটা আমি বলতে পারবো না, না কোনদিন আসতে পারবে না। তবে এইটাও ঠিক, কোন রাজনৈতিক দলকে সারা জীবনের জন্য বন্ধ করে রাখা যাবে না, এটা ঠিক, আমি বলে দিলাম। আমি বহুত দেখছি এগুলো। কোন রাজনৈতিক দলকে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে রাখা যাবে না, কোনো না কোনো ভাবে তারা ফিরবে, এটা আমি জানি। দিস টাইম উইল কাম, এবং না আসলে বোঝা যাবে না ইতিহাসের গতি ভিন্ন দিকে যাচ্ছে। সারা জীবন কোন দল নিষিদ্ধ থাকবে না। এবং যেদিন শেখ হাসিনা আসবেন, যে দিয়ে ঘোষণা দিচ্ছেন যে ডিসেম্বর মাসে, আমি টাইম দিয়ে বলতে পারবো না, আমি কিছুতেই টাইম মানবো না, কিন্তু পরিবেশ সৃষ্টি করতে হবে সাবজেক্টিভলি। শেখ হাসিনা এবং তার দলের যদি পারে, আর আন্তর্জাতিক শক্তি অবজেক্টিভ কন্ডিশন যদি সৃষ্টি করতে পারে, আমি এর বেশি কিছু বলবো না। তবে একদম আসতে পারবে না, জীবনে কোনোদিন আসতে পারবে না আওয়ামী লীগ বা নেতারা বা শেখ হাসিনা, এইটাও আমি বলি না। তবে চিরদিনের জন্য কোন রাজনৈতিক দল নিষিদ্ধ থাকবে না বা তার কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে না, এটা আমি জানি। একটা বিষয় তুলে ধরি আপনার সামনে। রংপুরে একটা খুব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুরো একটা পরিবারকে, সনাতন ধর্মাবলম্বী একটা পরিবারকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আমি আজকে দেখলাম সনাতন ধর্মাবলম্বী নেতা যারা আছেন ঢাকায়, তারাও প্রশ্ন তুলছেন যে এরকম একটা পুরো ঘটনাটার মধ্যে একটা পরিকল্পনার আন্দাজ পাওয়া যায়। আগে বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, পাশের মন্দিরে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে দুইটা ছেলে, একেবারেই হ্যাংলা পাতলা দুইটা ছেলে, 4 জন মানুষকে এভাবে শেষ করলো। আরো ভেতরে অনেক তথ্য বেরোচ্ছে যেগুলো অসামঞ্জস্যপূর্ণ। মানে মানুষের মধ্যে কোথায় যেন একটা দ্বিধা তৈরি হচ্ছে যে পুলিশ যে বক্তব্যটা দিচ্ছে, এই বক্তব্যটা কতটুকু সত্য। এবং এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে বাংলাদেশের মৌলবাদী বা জঙ্গি গোষ্ঠীর একটা আস্ফালনের যোগসূত্র কেউ আন্দাজ করছে। আপনার কাছে কি মনে হয়, এবং এই ঘটনাটা কি কতদূর আরো ডেপ পরিকল্পনা থাকা, তদন্ত হওয়া উচিত কিনা,
কারণ আমরা এখনো কোনো ডিএনএ টেস্টের কোনো রিপোর্ট পাই নাই, ফরেনসিক রিপোর্ট পাই নাই। সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টা একটু জানতে চাই। শুনেন, আমি শুধু ফজলুর রহমান এমপি এইটা না, রাজনীতিবিদ শুধু এইটা না, আমি কিন্তু একজন আইনজীবী এবং আমি কিন্তু ক্রিমিনাল সাইডের আইনজীবী করি। আমি মার্ডার কেস, যাবজ্জীবন কেস, ফাঁসির কেস, খালাস করি, বহাল থাকে, সবকিছু করি। কাজেই আমি কাগজটা হাতে নিলে বা ঘটনাটা শুনলেই বুঝতে পারি এটার ভিতরে কি আছে, রহস্যটা কি। এই কেসটা খালাস পাবে না এই কেসটা যাবজ্জীবন হবে না ফাঁসি হবে, এটা আমি বুঝতে পারি মার্ডার কেস হইলে পড়ে, কারণ আমি একজন আইনজীবী। সে আইনজীবী হিসাবে একটা কথা বলি, যেভাবে দেখলাম আইনজীবী হিসাবে বলবো, এই প্রসেসে এত দ্রুত সুপারসনিক গতিতে এত উপরের অফিসাররা কথা বলে ফেলানো এবং সিদ্ধান্তে পৌঁছে যাওয়া এমন একটা ঘটনা, যে ঘটনাটা দেখলে পরে মানুষ হিসাবে বিবেক এমন ভাবে দংশন করে যে এটার কোনো সীমা নাই। মানে মনে হয় চোখ তুমি অন্ধ হয়ে যাও, বিবেক তুমি বন্ধ হয়ে যাও। এই ধরনের ঘটনা কি একটা দেশে ঘটতে পারে? একটা দেশের মানুষ করতে পারে? কে করছে আমি জানি না, কিন্তু এত দ্রুত যে কথাগুলো বলা হয়েছে এইটা আমি কেন জানি, আমি আইনজীবী হিসাবে বললাম এটা আমি বিশ্বাস করলাম না। আমার বিশ্বাসের মধ্যে কেন জানি বিষয়টা আসতে চায় না। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে বাঁচানোর জন্য দ্রুত এটা সঠিক তদন্ত করা হোক। এবং আমার ধারণা সঠিক তদন্ত করলে ভিন্ন কিছু বের হয়ে আসতে পারে। তবে যেভাবে ঘটনাটা দেখানো হয়েছে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই, কোনো কারণেই বিশ্বাসযোগ্য মনে হয় না, এটা আমার মনে হয়। আর এই ধরনের ঘটনা আল্লাহ যদি থাকে, হিন্দুদের ভগবান যদি থাকে, ধর্ম যদি থাকে, মনুষ্যত্ব যদি থাকে, এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটা উচিত নয়। খালি মৃত্যু মৃত্যু মৃত্যু, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, শিশু ধর্ষণ, বলৎকার, মসজিদের ভিতরে ধর্ষণ, মাদ্রাসার ভিতরে বলৎকার, এইগুলো আল্লাহ তুমি বন্ধ করো। এটা আল্লাহর কাছে আমি ভানা চাইতেছি যে আল্লাহ আমাদেরকে এর থেকে মুক্ত করো, এই জাতিকে মুক্ত করো। আমি আর এইসব বলতে পারি না, অনেকেই মনে কষ্ট পাইতে পারেন, কিন্তু আমি আমার বিবেকের তাড়নায় বলতেছি যদি না বলি তাহলে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। এইসব বন্ধ হওয়া উচিত। যেসব মানুষকে দেখলে মনে হয় ফেরেশতার সঙ্গে দেখা হয়েছে, তার যখন ডায়েরিটা আমি খুলি, তার যখন পত্রিকায় ব্যবহারটা দেখি, তার হোটেলে যখন তার অভ্যাসটা দেখি, তখন আমার মনে হয় এইটা দেশ হওয়া উচিত না, এইটা দেশ হওয়া উচিত না, এটা বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। এবং এটা বন্ধ না হইলে এই দেশে মনুষ্যত্ব থাকবে না, সমাজ থাকবে না। কাজে খুব কঠিন ভাবে রংপুরের ব্যাপারটা, যে গণপতি চক্রবর্তী বাবু পরিবারের ব্যাপারটা দেখা উচিত। বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা এইটা নষ্ট করার জন্য আমরা মনে করি যে কোনো একটা শক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানকে মানে মিসগাইড করছে কিনা। মানে জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে চায়নার সাথে সম্পর্ক রাখছেন, আমেরিকার সঙ্গে রাখছেন, ভারতের সঙ্গেও তিনি ভারতের প্রতি আক্রমণাত্মক কোনো কথা বলেন না ডক্টর ইউনূসের মতো, বা মন্ত্রীরাও কোনো কথা বলছে না। কিন্তু ওনার ভারত সফরটা নিয়ে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভূমিকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের মতো লোক এখনো রয়েছেন যে খলিলুর রহমানের প্রকাশ্য সমালোচনা করেছেন। 1 বছর আগেই রিজভী আহমেদ সহ সালাউদ্দিন আহমেদ সহ ওনারা সমালোচনা করেছেন। তিনি সামলাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, এখন আবার হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কোথায় যেন একটা টানা পড়েন, মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে কেউ 1 পা আগালে 2 পা পিছিয়ে দিচ্ছে কিনা। ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি কেউ আড়াল থেকে নষ্ট করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে? আপনার কি মনে হয়?
আমি আপনাকে বলি, আমি এখন পর্যন্ত বুঝলাম না খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আমি ওনাকে এখন পর্যন্ত চিনি না। উনি কে বা কি আমি অতটা জানিও না। এখন উনি আমার দল বা আমার নেতা জনাব, আমাদের নেতা জনাব তারেক রহমান ওনাকে তার মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী করেছে, আমার তো কিছু বলার নাই। কিন্তু একটা জিনিস আমার বলার আছে, উনি কিন্তু ইউনূস সাহেবেরও সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন ইত্যাদি ইত্যাদি। উনি কি আমার বুঝার সুযোগ হয় নাই, যেহেতু ওনার সঙ্গে আমার ওইভাবে পরিচয় হয় নাই। তবে অনেকেই মনে করে যে বিএনপিতে রাষ্ট্রপতি যেমন নিজের দলের অভিজ্ঞ লোককে বানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীও যদি নিজের দলের, সেই বিএনপি এত দরিদ্র, রাজনৈতিক ভাবে এত দরিদ্র সংগঠন না যে বিএনপির নিজের একজন পররাষ্ট্রমন্ত্রী পাওয়া যাবে না, এটা খলিল সাহেবকে দিতে হবে। খলিল সাহেব কোত্থেকে আসছে না আসছে এটা আমি জানি না, অনেকে অনেক কিছু মনে করে, আমি সেটা বলতেও চাই। আর পরের যে প্রতিমন্ত্রী দুইজন, একজন প্রতিমন্ত্রী ছিলেন জনাব ওবায়দুর রহমান সাহেব, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও নেতা ছিলেন, অনেক বড় নেতা ছিলেন, পরবর্তী সময়ে বিএনপি মহাসচিব ছিলেন, তার কন্যা, তিনি একজন প্রতিমন্ত্রী। উনি আমার মেয়ের মতো, তাকে আমি দেখলেই মা ডাকি। আরেকজন বয়সে আরো ছোট, তাকেও আমি চিনি না, উনি নাকি লন্ডন থেকে আইছে, আমি তাকে চিনি না, খালি নামটা শুনছি উনি অমুক। এরা অনেক ভাগ্যবান মানুষ। তবে একটা কথা বলি, পররাষ্ট্রনীতি সম্পর্কে কথা বলতে হলে যে যত কথাই বলুক, সেই কথাটা এটা একটা ডিসিশনের মাধ্যমেই বলা উচিত। এবং আমাদের নেতা এত বেশি সম্মান দেন দলকে এবং দলের সিদ্ধান্তকে এবং আমাদের মুরব্বীদেরকে, আমার বিশ্বাস এই দেশে কোন চুক্তি, কারো সঙ্গে জুটে যাওয়া, ওই কোন যুদ্ধ জুটে যাওয়া, এগুলো আমরা দেখতাম সেন্টো সিয়াটু, এগুলো অনেক আগের ব্যাপার, 56-57 সনের ব্যাপার। এগুলো হয়েছে। এই পৃথিবীর সমস্ত বড় বড় শক্তিগুলো ছোট ছোট দেশগুলোকে তাদের পুতুল বানানোর জন্য অনেক সময় সাথে নেওয়ার চেষ্টা করে, সমর্থন বাড়ানোর জন্য, হাত তোলার জন্য। আমি মনে করি না, আমার ব্যক্তিগত অভিমত এটা, জানি না দল কি করবে, প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নেবে, তবে এই ধরনের কোন জোটে যাওয়া আমার মনে হয় না বাংলাদেশের জন্য উচিত হবে, এটা আমার মনে হয়। কারণ অমুকের বিরুদ্ধে অমুক জোট, অমুকের বিরুদ্ধে তমুকের জোট, এটা আমার গিয়া দরকার কি? আমি তো হইলাম, আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী হলো ফ্রেন্ডশিপ টু অল, মেলাইস টু না, সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। এই জায়গাটাতেই বাংলাদেশ থাকবে আমি বলে মনে করি। কারণ জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেইটুক চিন্তা উনি নিশ্চয়ই করবেন এবং এই অভিজ্ঞতা বা এই জ্ঞান তার আছে। বাংলাদেশ পট করে একটা জায়গাতে চলে যাবেন যেমন তা না। আর সম্পর্কের ব্যাপারে পৃথিবী বদল হতে পারে, যতদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত না হয়েছে। বন্ধু বদল হইতে পারে, স্ত্রী বদল হইতে পারে, অনেক কিছু বদল হইতে পারে, কিন্তু প্রতিবেশী বদল হয় না। আর ভৌগোলিক যে প্রতিবেশী যারা আছে, ইন্ডিয়া, তারা তো আমাদের সঙ্গে হবে না। কিয়ামত না হলে পরে আমাদের পাশ থেকে সরে যাওয়ার কথা নয়, তারা 3 দিকে আসে। আমি মনে করি দোষ ত্রুটি সবকিছু সহ ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাই উচিত। কিভাবে থাকবে এটা আমাদের সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত করবে, নিশ্চয়ই ওনারা ঠিক করবেন। কিন্তু এইটা হতেই হবে, যদি বাংলাদেশকে শান্তিতে থাকতে হয়, বাংলাদেশে উন্নয়ন করতে হয়, ভারতের সঙ্গে সম্পর্ক থাকাটা প্রয়োজন। এবং সেই সম্পর্কটা হলো সুসম্পর্ক। কারণ সমস্যাটাও আমাদের ভারতের সঙ্গে, আমাদের সমস্যা তো চীনের সঙ্গে হবে না, কারণ চীনের সঙ্গে আমার বর্ডার নাই। আমার সমস্যা এমনকি নেপালের সাথেও হবে না, শ্রীলঙ্কার সাথেও হবে না, আমেরিকার সাথে তো নয়, তারা অনেক দূরে। আমার সাথে যেহেতু ভারতের বর্ডার আছে, কাজে পানি যখন এই সমস্যা আসবে তার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। যখন বিএসএফ বিডিআর এর বা এখন যখন লাগবে, গন্ডগোল লাগবে, তখন সমস্যাটা আমার যে বর্ডার আমার সঙ্গে, তার সঙ্গে তো আমার যুদ্ধই সবসময় একটা কঠিন ব্যাপার থাকবে, মনোভাব থাকবে, মনোমালিন্য থাকবে।
আমেরিকার যেমন মেক্সিকোর সঙ্গে থাকে, কানাডার সঙ্গে থাকে, পাকিস্তান এখন আরেকটা দেশ আফগানিস্তান, দুইটাই মুসলমানের দেশ, কিন্তু প্রত্যেক দিন বর্ডারে গোলাগুলি হয়। কিন্তু এর জন্য এইটা করা ঠিক হবে না যে অমুকের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়া ভারতের সঙ্গে আমাকে শত্রুতা করতে হবে, এইটা করা কিছুতেই ঠিক হবে না, আমি এটা মনে করি। সারা পৃথিবীর সাথে বন্ধুত্ব থাকুক, কিন্তু ভারতের সঙ্গে অবশ্যই বন্ধুত্ব থাকতে হবে, কারণ যেহেতু প্রতিবেশী আমি চেঞ্জ করতে পারবো, সেই বন্ধুত্বটা থাকতে হবে, এবং সেই বন্ধুত্বটা থাকতে হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। আমি বিশ্বাস করি বিএনপি পারস্পরিক মর্যাদার ভিত্তিতে একটা বন্ধুত্ব ভারতের সঙ্গে রাখবে।